আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গে আপাতত না যাই, ঘটনায় ফিরি। এখানে রিয়াদ রিপ্লেতে বললো যে কিসের 5 লাখ, 1 কোটির নিচে কথাই হবে না, আপনাদের মানিজ্য সব বাঁচিয়ে দিলাম, আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে হলো না, জেল খাটতে হলো না, কোনো কিছু করতে হলো না। আমি ভাই রীতিমতো 1 কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা, তার চাইতেও বেশি হয়েছি। অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না, কিছু না, আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না, মিডিয়া হলো না, কোনো কিছু হলো না, এটা বিনিময়ে শুধু 5 লাখ। তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল। আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল। তখন আমার মাথায় খেলেছে এটা কি আসলে প্ল্যান ছিল, তাহলে কি প্ল্যান করে স্বামীকে এরা সেফ এক্সিট দিছে, এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে। মাথায় যখন প্রশ্নটা ঘুরপাক খায়, আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা ডিলিং আমি থাকবো না। তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি, রিয়াদ আমার সহযোদ্ধা, সে আমার পূর্ব পরিচিত, তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায়, একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে। ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে, এই চিন্তা করে আমি আবার ব্যাক আসি না। যাই হয় হোক, আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে, এটিনাও রিয়াদকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে। তো ওই ওদের কথা, ওরা বার্গেনিং চালাতেই আছে। ওটা 1 কোটি থেকে 50 লাখে নামে, 50 লাখের থেকে ওই 50-50 করবে, 25 এখন নেবে, 25 করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে। গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে পারছি। তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না, তুই থাম। রিয়াদ আমাকে বারবার বলে আপনি চুপ থাকেন, দেখেন আমি কি করি, আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি। তো আমি সাহস আর পাচ্ছিলাম না। উনি একটা সময় করলেন কি, পাশের রুমে গেলেন, পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরেই একটা লোক আসলেন, এসে বেল চাপলেন, দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ দিল, টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন, আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই এই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে দিলেন। তো আমার ব্যাগের ভিতরে খাবার ছিল, আমি সারা রাত ধরে জেগেছিলাম, এখানে অভিযান চালিয়ে বাসায় যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করিনি, সকালে খাওয়ার জন্য খাবার গেছি, খাবারটাও খেতে পারিনি। এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি রিয়াদকে বলতেছি চল উঠি। রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে না, এই 10 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না। সে তখন বিভিন্ন বিনয় আরো টাকা দেন, আপনি টাকা লাগলে ম্যানেজ করেন, সে টাকা ছাড়া উঠবেই না। তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুলি যে ভাই তুই আর ঝামেলা বাড়াইস না, তুই চল, আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগে ফেলাই আমি চলে যাই, তুই একা হ্যান্ডেল করবি। কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি, এটা আমাকে বললাম না। এটা যদিও আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা। রিয়াদও দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে, তখন রিয়াদ একটু ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে। তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখবি আপনি কি পাগল নাকি, আপনার জন্য হলো না, আপনি মাত্র 10 লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন। আমি ওরে উল্টে ঝাড়ি মারতেছি, বাট তুই পাগল নাকি, একটা মানুষের বাসায় গিয়ে ওখানে ক্যামেরা আছে, এই সবকিছু আছে, একটা মানুষের বাসায় মানুষ কি কোটি টাকা ভরে রাখে, একজন মানুষের বাসায় যে আন্দাজে বলতেছে যে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, লোক বলতেছে টাকা নাই, বলছে ম্যানেজ করে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না, তুই কি অন্ধ হয়ে গেছিস, তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে। তো ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ শুকায় গেছে, মানে সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ। পরে বললাম কোন ভাই, কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে। বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই। তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই ভাইয়ের কথা বলতেছিস। রিয়াদ বলে হ্যাঁ। আপনি বুঝতেছেন না, ওখানে ক্যামেরা আছে, সবকিছু আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকা সাহস করতেছি, এমনি এমনি। তখন আমার কাছে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আসলে এইটুকু একটা ছেলে ও 1 কোটি টাকা চেয়ে ফেলছে, ক্যামেরা আছে, এটা জেনে শহর ও জানে। কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি, বাসার কোথায় আছে সব জানা, ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে, তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হলেও সত্যতা আছে, ওর পেছনে ওইরকম ব্যাকআপ আছে। তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে থাকে ভাই উনি তো বলছে। আমি নেমে আসার পরেও রিয়াদ গেটেছিল, ওদের সাথে বার্গেনিং করে আসছে, 2 দিন সময় দিয়ে আসছে, যে 2 দিন পর আমরা আবার আসবো এটা বলে আসছে। তো আমাকে বলতেছে ভাই ওনাকে 2 দিন সময় দিয়ে আসছি, 2 দিন পরে কিন্তু আসতে হবে, আমাদেরকে টাকা তুলতে হবে। আমি ওর কথা বাড়ালাম, বললাম দেখা যাবে। আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পারছি, আমি কিসের মধ্যে পড়ে গেছি। এইভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওর বাসার দিকে, খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে, সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল। আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলো কি করবি। ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপানদেরকে দিতে হবে, তারপরে বাকি টাকাও তুলতে হবে, সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব। আমি টাকাই তো তুলতে পারলাম না, এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ, পোলাপানের চাপানি খেতে দিছে। আমি একটু চিন্তায় পড়লাম, তারপর আমি বললাম তাহলে পোলাপানদের দিয়ে দিস। ও বলছে ওকে, বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো, আপনাকে ফোন দিয়ে জানাবো। তো বিকালে আমি এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি না বা বলি না যে রিয়াদ এরকম করছে। তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি, যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা রিয়াদ কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। সবাই অস্বীকার করছে, মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না।
তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো, চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মপ করতে পাঠানো হলো। ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো। করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল। তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো। ঘটনা এইটাই। এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইলো। এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি, আমিও ব্যবহৃত হয়েছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে। তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায়। তো এমনিতেই আমি হাতিরঝিলে যেতাম। তারপরের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতিরঝিলে, সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম, ভেন্যু পরিদর্শনের জন্য যাওয়ার কথা। এমনিতে যেতাম, তো ওর কথা শুনে আমি একটু হাতিরঝিল থেকে আগায় গেলাম রামপুরার দিকে। তো ওর সাথে যখন যাই, সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন, এটা বুঝছি, কিন্তু এটা এভাবেই হয়, এরকমই, আপনি বলার জন্য আপনি জানেন না। সে আমাকে ইনায় বিনায় বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি এ যাবত আপনি কয় টাকার মালিক, আপনি কয় টাকা কামাইছেন। দেন আমি ওকে ডিরেক্ট বলি যে ভাই এই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে, আমি টিউশন ফি দিতে পারি না, জন্য পরীক্ষা দিতে পারিনি। আপনার জায়গায় যদি আমি থাকতাম, রিয়াদ সরাসরি আমাকে বলছে আপনার ফেস যদি আমার থাকতো, আমি যদি আপনার কেন্দ্রীয় যে পদ, সেই পদ যদি আমার থাকতো, এতদিন আমি কমপক্ষে 20 কোটি টাকা কামাইতাম। রিয়াদ আমার মুখে বলছে আপনি একটা বলো। তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে, প্রচন্ড মন খারাপ। আমি ওকে বলি যাওয়া শেষ বাদ আমরা হাতিঝিলে যাই, প্রোগ্রামের কি অবস্থা দেখি। আমার মূল কনসার্ন আমার আবার সাংগঠনিক কাজে ফেরা। হাতিঝিলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে। রিয়াদ আমাকে কন্টিনিউয়াসলি পুশিং করে যাচ্ছে। সে আমাকে নিয়ে মহাখালী যায়। মহাখালী ওখানে ইয়ামাহার শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয়, এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে, আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না। ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হতো। আমি ওদের কাছ থেকে টাকা ধার নিতাম, এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো। এইটাকে সে কাজে লাগে, আমাকে একটা বাইক কিনে দেয়, সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে, এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনো মতে, 18 তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সে রাত্রেবেলা আমাকে ফোন দেয়, ভাই 2 দিন তো হয়ে গেল, আমাদেরকে ওই বাকি 40 লাখ টাকা আনতে যাইতে হবে, এটা তো 1 কোটি নেওয়া যেত, আপনি খালি পাকনামি করে 50 লাখ নামালেন। তখন তো আমি অস্বীকার করি, না ভাই আমি এইসব কাজে যাবো না। দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল, আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন, আপনার ফুটেজ আছে তো, আপনি বাইক কিনছেন, শোরুমে ডকুমেন্টস আছে, আপনি তো এটার পার্ট, আপনি তো টাকা ভোগ করছেন, আপনাকে তো যেতেই হবে। তখন আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করেছে যে আমি তো পুরো ট্র্যাপে ফেসে গেছি। হাই বাইকটাই আমি কেন নিলাম, আমার ভোটার আইডি কার্ডটাই ওখানে আমি কেন দিলাম, আমার এই হারামজাদার টাকা আমি গেলাম বা কেন, প্রচন্ড রকম আফসোস শুরু হলাম। আমি এই কিসের মধ্যে বললাম এরকম ভাবতে হবে। সারা রাত আমার ঘুম হয় না। আমার ফেসবুকে গেলে এখনো ওই দিন আমার দেওয়া যে স্ট্যাটাসটা, আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আছি। তার আগের রাত, সারা রাত ধরে গত বছর জুলাইয়ের সেই আন্দোলনের স্মৃতিগুলা, এই আমার ভাইদের রক্তাক্ত সেই দেহগুলা, এই গুলি চালানোর দৃশ্যগুলো সবকিছু আমার চোখের সামনে ভাসতে থাকে। আমার ভাই সারা রাত ঘুমায় নাই যে কি করলাম, কি হচ্ছে, কি এটা কি। মানে আমি পরের দিন সকালে এটা পোস্টও করছি যে আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আছি, জুলাইয়ের ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে না, আমার চোখের সামনে ভাসতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, নিজেকে অসহায় লাগতেছে। এই ধরনের একটা পোস্ট করছিলাম, এবং এটা তখন আমার বাস্তব ফিলিংস ছিল। আর উপরে এর আবার রিয়াদের ফোন আসেই, কখন বেরোবেন, কখন আসতেছেন, এই এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা মোটর অফিসে গেলাম। সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় 18 তারিখের প্রোগ্রামে, বেশ কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে। প্রেস ব্রিফিং শেষে রিয়াদ আমাকে বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন, আপনার সাথে কথা আছে। আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি। রিয়াদ সমস্ত ছেলেবেলেকে নিচে নিয়ে গিয়ে চা খাওয়াই পাঠিয়ে দিছে। পাঠিয়ে দিয়ে সে ওয়াটারফলে আসে এবং আমাকে বলে যে সোজা সাপটা এখন যাইতে হবে, গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে। আমাকে 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন পার হয়ে গেছে, আর কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না, প্রচুর চাপ আসতেছে, আপনি চলেন। তো আমি এরকম চিপাই পড়ে গেছি। ওর কথা শুনে আমি ওই জায়গায় যে রেস্টুরেন্টে বসছি, এখান থেকে বের হওয়ার অপশন নাই। তো আমি বাদ দিয়ে বললাম আচ্ছা চল দেখা যায়। তো এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কিভাবে এটা এড়ানো যায়। আমি গেটের সামনেই হোন্ডা থামায় ভিতরে ঢুকে দারোয়ানের সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে দুটো বেল চেপে আমি খালি ওটা টানতেছি, যারা বাসায় নেই আয়, তুই দরজা খুলবে না, আয় আয়, এই বলে ওকে বের করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার হোন্ডা টানতে চলে আসছি। তারপর থেকে ওই দিন থেকে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি। টানা 2 দিন ওর সাথে যোগাযোগ করি নাই। ও আমাকে মেসেজ দেয় বিভিন্নভাবে, আমি যে টাকা নিছি, আমাকে যে ট্যাপে ফেলানো হচ্ছে, এটা বারবার সে উল্লেখ করার চেষ্টা করে। আমাকে মেসেজ করে, ভাই টাকা নিয়ে হারাই গেলেন, খোঁজ নাই কেন। প্রত্যেকটা মেসেজে টাকা শব্দটা মেনশন করে, যেন পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিচ্ছ কিন্তু এভিডেন্স আছে, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তো আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময়। এবং যখন দেখলাম আমি ট্র্যাপে ফেসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে, তখন আমি রিয়াদের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ করা বন্ধ করে দিই। এবং রিয়াদকে বলি তুই যদি আমাকে এইগুলো নিয়ে চাপ দিস, তাহলে আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেবো। ওই বাসায় তুই যদি আরেকবার যাস, আমি এখনই ওই বাসার লোককে ফোন দিব, সে যেন থানায় বলে রাখে, পুলিশ দিয়ে তোদের যেন ধরায় দেয়, অথবা এই সিসিটিভি ফুটেজ যেন ফাঁস করে দেয়। আমার যা হবে হবে, তোদের এইসব আমি আর মানতে পারতেছি না। দেন রিয়াদও ভয় পেয়ে যায়, একরকম ওয়ানকে থ্রেট মনে করা শুরু করে। ও দেখি রিয়াদ আর ভয় আমার সাথে যোগাযোগ করতেছে না। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটে, রিয়াদ যেদিন ধরা খায়, সেই দিন সে আমাকে না জানাই গেছে, সে আমাকে থ্রেট মনে করা শুরু করে। এবং এটা সে তার উপর লেভেলের যে ভাইরা আছে, যে ভাইরা তাকে নিয়ন্ত্রণ করে, সেই ভাইদেরকে সে জানায় যে অপু এটা পজিটিভলি নেয় নাই, প্রচুর সমস্যা করতেছে। আর আসলে পজিটিভলি নেওয়ার মতো না, এই এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম। তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায়, এবং আমার কোনো আগ্রহ ছিল না, আমি ওইটাতে যাইও নাই। এবং আমি যাবো না জন্য, ওদের এই ট্র্যাপে আমি আর ইউজ হবো না জন্য প্রচন্ড রাগে ক্ষোভে আমি একরকম
ওই ফোন টোন সব অফ করে একটু সাইলেন্ট হয়ে যায়, যে আমাকে যেন না পায়। আমার ভালোই লাগতেছে না, আমার বিবেকের তাড়নায় আমার মন চাচ্ছিল আত্মহত্যা করি। মানে আমার কিছু করার নাই, ওরা ব্ল্যাকমেল করা শুরু করছে, আপনি হুন্ডা কিনছেন, এই করছেন সেই করছেন। রিয়াদ যেদিন অ্যারেস্ট হয়ে প্রথমে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্টই এটা দিছে যে এই জায়গায় চাঁদাবাজি জানে আলম অপু করছে, টাকা জানে আলম অপু নিচ্ছে, সেই টাকা দিয়ে সে বাইক কিনছে। মানে এইটা পূর্ব থেকেই ওকে শেখানো স্টেটমেন্ট। টাকা নিলে 10 লাখ, থানায় গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছে যে এরা 5 লাখ টাকা দিচ্ছে, 5 লাখ টাকায় জানা আলম অপু নিচ্ছে, নিয়ে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, বাকি টাকা ওয়াইফের চিকিৎসায় খরচ করছে। মুখস্থ বয়ান বলে দিবি, তুই কি জানোস আমার ওয়াইফ অসুস্থ কিনা? আন্দাজে একটা কথা বলে দিল। আমার ওয়াইফের গত 6 মাসে ওইরকম মেজর কোনো অসুস্থতা আসে নাই যে যার জন্য মেডিকেলে টাকা দিতে হবে। যাই হোক, রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটাই আমার বিরুদ্ধে দিল, এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে, এবং রিয়াদ রিমান্ডে তো গেল পরে, আমি রিমান্ডে যাওয়ার পরে স্টেটমেন্ট দিলেও আমি বলতে পারতাম যে সে নির্যাতনের ঠেলায় হয়তোবা নিজে বাঁচার জন্য দোষ আমার উপর পার করেছে। তা না, সে অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্ট দিচ্ছে আমার বিরুদ্ধে যে এইগুলো সব জানালো মুখ করছে। এটা তার শেখানোগুলি ছিল, তার উদ্দেশ্য ছিল আমাকে কর দেওয়া। এবং এখন পর্যন্ত রিয়াদের বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে, এই সমস্ত দোষ আমার উপরে না চাপাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরা থামাবে না। এরা আমি বাইরে থাকার থ্রেট মনে করতেছে, আমি আসতেছি যে কোনো সময় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, আমাকে ওই হাসিনার মতো গুম করা হবে। হাসিনা যেভাবে নিয়ে আয়না করে রাখতো মানুষজনকে, কেউ জানতো না, বলতো সে নিজে একা একা হারায় গেছে। আমাকে বলতো যে সে চাঁদাবাজি করছে, করে এখন গাড়া খাচ্ছে, কোথায় না কোথায় গিয়ে আছে। তো আমি জানি না আমার আসলে কি অপেক্ষা করতেছে, তবে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। হয়তোবা জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ওই দিন ওই জায়গাটায় নেওয়া থেকে বিরত রাখছিলেন। আল্লাহ তাআলা হয়তোবা চান নাই যে আমি ওই পরিমাণ বেইজ্জতি হই, যার কারণে আমাকে নেয় নাই। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে, আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, এখন আমি যে কোনো সময় আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন, আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন, অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি, আমার সামনে প্রচুর টাকা পয়সা, মদ, তারপর হচ্ছে অস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরের সবচেয়ে বড় মাফিয়া ছিলাম, গ্যাংস্টার ছিলাম, আমাকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম যে কোনো নাটকই সাজানো হইতেই পারে। তো এই নাটকগুলো যদি সাজানো হতে পারে, বা আমাকে এইভাবে ফাঁসানো হতে পারে, আমাকে দিয়ে এই কথাগুলো বলানো হতে পারে, তার আগে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে, জাতিরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো, ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে, তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। এটা গোটা জাতি জানে। আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া হতো। একটা ছোট্ট ক্লু দিই, রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে 4টা ছেলে, এই 4টা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না। এই 4টা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িক পাওয়া গেছে, আপনি আসেন, এই বলে নিয়ে যে ব্যবহার করছে, ওই আমাকে খালি বলছে যে আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন, আপনার ফেসটাই আনাফ, আপনারা দেখলেই ভয় পাবে ওরা। ঠিক তেমনি ভাবে এই একটা ছেলে পেলে নিয়ে গেছে যে তোদের কিছু করতে হবে না, তোরা খালি চুপ দাঁড়ায় যা করার আমি করবো, এইরকম কোন একটা প্রলোভন দিয়ে ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসাইছে। ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল। এরা কে হত্যা করছে ভাই? 10 দিনের রিমান্ড কেন লাগবে? 10 দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে, বা 7 দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য